আজ ভালোবাসা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও গত ২-২.৫ দশকে এই দিবস উদযাপনের হিড়িক ক্রমেই বেড়েছে। বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সৌহার্দ্যের প্রসঙ্গ এলেই হতাশ হয়ে দেশের রাজনীতিবিদদের পরস্পরের ভেতরকার বৈরী সম্পর্ক, মুখ দেখাদেখি না থাকা, একজন গিয়ে দরজায় দাঁড়ালে আরেকজনের দরজা না খোলার গল্প বা টকশোতে বিবদমান দলের রাজনীতিকদের তীব্র তর্কই আমাদের মনে ভেসে উঠল। বিএনপি, আওয়ামী লীগের অনেক শীর্ষ রাজনীতিবিদই তাদের ছেলেমেয়েদের পরস্পরের ঘরে বিয়ে দিয়ে বেয়াই হয়েছেন। একেবারে ভিন্ন রাজনৈতিক বিশ্বাসে বড় হওয়া দুই পরিবারের ছেলেমেয়েরা ঘর করছেন এক ছাদের নিচে। দেশে এমন অনেক পরিবার আছে যার ভাই বোনেরা ভিন্ন ভিন্ন দলের রাজনীতিতে যুক্ত। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আওয়ামী লীগ, বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা যেমন বাঁধা আত্মীয়তার বন্ধনে, তেমনি সামাজিক সম্পর্কের পাশাপাশি উভয় দলের অনেক নেতার মধ্যে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। তারা প্রকাশ্যে বৈরী মনোভাব দেখান, তির্যক রাজনৈতিক বক্তব্য দেন বটে, কিন্তু সুখে দুঃখে পরস্পরের পাশে থাকেন। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, তৃণমূলেও বিরোধী রাজনৈতিক শিবিরে বিয়ে এবং আত্মীয়তা হয়েই থাকে, এবং সেসব সামাজিক অনুষ্ঠানে আবার যোগ দিয়ে আনন্দ হাসি ঠাট্টায় মেতে ওঠেন বিএনপি, আওয়ামী লীগের রাজনীতিকেরা। কাজে আমাদের রাজনীতিকদের মনে পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা নেই এমন ধারণা করে বিচলিত হওয়ার কি কোনো কারণ আছে? সামাজিক আড্ডা, আত্মীয়তায় যেখানে ঘনিষ্ঠ হওয়া যায় আন্তরিক, তা কি অসম্ভব রাজনীতির ময়দানে? এসব নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে উপস্থিত আছেন এমন তিনজন যাদের কেউ রাজনীতির মাঠে খোঁজ পেয়েছেন জীবনসঙ্গীর, কেউ বা বিবাহ সূত্রে রাজনীতিতে জড়িয়েছেন, আবার কেউ বা ভালোবেসে বিয়ে করেছেন বিরোধী রাজনৈতিক শিবিরে। সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। স্বাগত আপনাদের তিনজনকেই এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। অপু উকিল, আপনারা তো বাংলাদেশের রাজনীতিতে এরকম আরো অনেক দম্পতি আছেন, আরো কয়েকজন দম্পতি আছেন যারা স্বামী স্ত্রী দুজনেই দলে খুব অ্যাক্টিভ, কিন্তু আপনারা মোটামুটি এইদিকে আপনি এবং অসীম কুমার উকিল একরকমের তারকা খ্যাতি অর্জন করেছেন। রাজনীতির মাঠে ভালোবাসা খুঁজে পাওয়ার সময় সুযোগ কখন হয়, নাকি আসলে ভালোবাসাটা রাজনীতির মাঠে খুঁজে পাওয়াটাই সবচেয়ে পারফেক্ট একজন রাজনীতিবিদের জন্য? সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আপনার কথায় আসছি। হ্যাঁ, আসলে ভালোবাসাটা আমার মিছিল থেকেই এসেছে অ্যাকচুয়ালি। তো যে কারণে মিছিলকে ভালোবেসে ভালোবাসা খুঁজে পেয়েছি বা আমার হাজবেন্ডের সঙ্গেও পরিচয় হয়েছে, সে কারণে রাজনীতির ভালোবাসাটার মধ্যেই ব্যক্তিগত যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সেটি যেন লীন হয়ে গেছে। তো ওই জন্য রাজনীতির মাঠের ভালোবাসা, আমার পারিবারিক ভালোবাসা, ব্যক্তির ভালোবাসা সব কিছু মিশে একাকার হয়ে সব কিছুর মধ্যেই ভালোবাসা খুঁজে পাই। আর আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশটি সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু একটি রাজনৈতিক ভালোবাসার মধ্য দিয়েই। জাতির জনকের আদর্শকে ভালোবেসেই তো সেদিন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করবার জন্য এবং স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন। সেই যারা শহীদ হয়েছেন, আমাদের 30 লক্ষ, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রমহানি হয়েছিলেন, তারা কিন্তু সবাই দেশকে ভালোবেসে, আদর্শকে ভালোবেসে, জাতির জনকের আহ্বানে তার প্রতি প্রেম ভালোবাসা দেখেই। তো এই জন্য রাজনৈতিক ভালোবাসা আর যারা মিছিলে খুঁজে পেলেন বলেই কি মিছিলে টিকে থাকতে পারলেন? একজন মহিলা হিসেবেও যদি ভাবেন যে যাকে ভালোবেসেছেন, যাকে বিয়ে করেছেন, তিনিও যদি মিছিলের মানুষ না হতেন, তাহলে কি এত সহজ হতো মিছিলে টিকে যাওয়াটা? না, সহজ হতো বলে আমার মনে হয় না। কারণ অনেকেই আছে আমার সঙ্গে যারা ছাত্র রাজনীতিতে করেছেন, তাদেরকে দেখেছি যে তারা অনেকেই ঝরে গেছেন, অনেকেই পারিবারিক কারণে, স্বামীর কারণে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কারণে রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারেননি। বেশিরভাগই যারা ছাত্র রাজনীতি করেছেন তারা কিন্তু পরবর্তীতে সব দলেরই, যারা নারীরা, ছাত্রদল, ছাত্রলীগ, তারা কিন্তু পরবর্তীতে আর জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন নাই কিংবা রাজনীতিটা ধরে রাখতে পারেন। এই ক্ষেত্রে আমি অবশ্যই পারিবারিক, সামাজিক এবং পুরুষতান্ত্রিক সমাজের যে বাধা বিপত্তি রয়েছে সেটিকে আমি দেখছি যে সেখানে হয়তো অন্তরায় হিসেবে কাজ করছে। তা আমার ক্ষেত্রে আমি মনে করি এটিতে আমি অবশ্যই লাকি, আমি এই ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনার ক্ষেত্রে আপনি রাজনৈতিক পরিবারে বিয়ে করলেন, আপনার শ্বশুর রাজনীতিক, এবং তারপর আপনি হার্ট সার্জন ছিলেন এবং বিদেশে ছিলেন, আপনি রাজনীতিতে এলেন। সেটা কেন? সেটা কি একে কি আমরা বিবাহ সূত্রে রাজনীতিতে আসা বলতে পারি?
ধন্যবাদ আপনাকে এবং সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনি জানেন যে ছোটবেলা থেকেই আমি সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত ছিলাম। যখন মেডিকেল কলেজে পড়েছি বাংলাদেশে, তখনও সন্ধানী নামে একটা মেডিকেল ছাত্রদের একটা প্রতিষ্ঠান আছে, তার সভাপতি সাধারণ সম্পাদক থেকে সবকিছু হয়েছি যে কয়দিন মেডিকেল কলেজে ছিলাম। এরপরে যখন আমি ইন্টার্নি ডাক্তার বা তার পরবর্তীকালে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিবও হই। এরপরে আমি দেশের বাইরে চলে যাই। 93-র কথা বলছি, 17 বছর দেশের বাইরে থাকি। এর মধ্যেই আমি এলাকার সাথে যদি খোঁজ নিয়ে দেখেন, এলাকার সমাজসেবামূলক কাজকর্মের সাথে জড়িত ছিলাম। এবং আমি যখন হার্ট সার্জন হিসেবে দেশে ফিরে আসলাম, আমি দেশের বাইরে 17 বছর কাজ করেছি, আপনাকে আগেই বলেছি। এবং আমি চেষ্টা করেছি মানুষের যতটুকু সম্ভব সেবা করার জন্য। আমি যখন দেশে ফিরে এলাম, তখন আসার পরে 2009 সালে তখন আমার একটা কথা মনে হলো যে আমি ডাক্তারি করে বাংলাদেশে হার্ট সার্জারি করে, স্পেশালি প্রথমে স্কয়ার হসপিটালে করলাম, কিন্তু তখন সবাই মানুষকে সেবা দেওয়া সম্ভব হলো না। আমি বারডামে চলে আসলাম। তখন এসে আমার মনে হলো যে আমি আসলে সত্যিকার অর্থে হার্ট সার্জারি করে কতজন মানুষকে সেবা দিতে পারবো। আমি হিসাব করে দেখলাম আমার জীবদ্দশায় আমি মাত্র 6000 মানুষের অপারেশন করতে পারবো এবং 6000 পরিবারকে অথবা 6000 রোগীকে সেবা করতে পারবো। এর মধ্যে একটা সিদ্ধান্ত সত্যিকার অর্থে আমাকে নাড়া দেয়, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন কমিউনিটি ক্লিনিকের সিদ্ধান্ত দিলেন, যার সাথে আমরা একটু ছিলাম, সেই সময় দেখলাম যে কোটি কোটি মানুষের একটা সিদ্ধান্তের কারণে কোটি কোটি অবহেলিত মহিলার, কোটি কোটি শিশুর উপকার হচ্ছে। তখন আমি চিন্তা করে দেখলাম যে একমাত্র পলিসি তৈরি করতে পারে রাজনীতির মাধ্যমে করা সম্ভব, একজন ডাক্তার হিসেবে, একজন কার্ডিয়াক সার্জন হিসেবে করা সম্ভব নয়। সুতরাং আমি ভাবলাম আমি এই পেশায় যদি 6000 লোকের উপকার করতে পারি সারা জীবনে, আমি যদি একটা ভালো সিদ্ধান্ত জনগণের জন্য নিতে পারি, তাহলে হয়তো আমি লাখ লাখ কোটি কোটি মানুষের উপকার করতে পারবো। এই জন্যই রাজনীতিতে আসা। আর বিবাহ সূত্রের যেটা কথা বলেছেন, আমার সত্যিকার অর্থে শ্বশুরবাড়ির যে পরিবার রয়েছে, আমার দাদা শ্বশুর বা তার বাবারাও সবাই রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার দাদা শ্বশুর বঙ্গবন্ধুর আপন ফুফাতো ভাই এবং ফুফাতো মামাতো ভাই, এবং আমার যিনি নানি শাশুড়ি তিনিও তাদের ফুফাতো ভাই, এবং সেই হিসেবেই তারা আত্মীয়তার বন্ধনে আগে থেকেই আছেন। এবং আমার যিনি ওয়াইফের বড় ভাই, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে বিয়ে করেছেন, সেই হিসেবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি যদি একটা প্রশ্ন করি, কঠিন প্রশ্ন হতে পারে, মানে আপনার শ্বশুর প্রধানমন্ত্রীর বেয়াই, তো এরকম পরিস্থিতি যদি না হতো তাহলে হার্ট সার্জন, এবং আপনি লন্ডনে হার্ট সার্জন ছিলেন, মানে আমরা ধারণাই করতে পারি যে আপনি পেশাগতভাবে কত সফল এবং কত ভালো ছিলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে এসে যদি মানে একটা মানে আপনার রাজনীতিতেও যদি আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা না পেতেন, তাহলে কি দেশ সেবা করার কথা মাথায় আসতো? আমি কিন্তু এমপি হয়ে দেশ সেবা রাজনীতি শুরু করিনি, কিংবা এমপি হওয়ার আগে 5টা বছর আমি কিন্তু সিরাজগঞ্জের উন্নয়নের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমি প্রতি বছর 2-3 বার দেশে আসতাম। আমি সে সময় স্কুল করেছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার করেছি, সিরাজগঞ্জে 10 লক্ষ গাছ লাগানোর শুরু করেছি, 3.5 লাখের বেশি লাগিয়েছি। আমি সিরাজগঞ্জের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টরে যে কিন্তু রাজনীতিতে ঢোকাটা মানে একরকমের মানে আপনি একটা চিন্তা করেন, রাজনীতি যারা রাজপথ থেকে আসছেন, দিদিরা আসছেন, ওনারা আসবেন, আরেক দল আসে যারা হচ্ছে প্রফেশনাল, তাদেরকেও কিন্তু দরকার আছে। শুধু রাজপথ কাঁপানো যারা, তাদেরকে দিয়ে কিন্তু সবকিছু হবে না, আবার যারা প্রফেশনাল তাদেরকে দিয়েও কিছু হবে না। হয়তো আমার সহায়তা হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন 1/11-এর সময় সাব জেলে ছিলেন, তখন আমি প্রথম দেশে ফিরে আসি। আমি আসছি জানুয়ারির 6 তারিখে দেশে ফিরে। আমার ইচ্ছা ছিল যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হতে পারি। এই জন্য যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ ক্ষমতার আশপাশে ছিল, আমি কখনো দেশে পার্মানেন্টলি আসার চিন্তাও করিনি। যখন যখন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা আসলো, তখন আমি দেশে ফিরে আসলাম এবং দেশে ফিরে এসে স্কয়ার হসপিটালে চাকরি নিলাম। সেই সময়টিতে মাননীয় প্রধানমন্ত্রী সাব জেলে ছিলেন। আমি একজন জুনিয়র ডক্টর, জুনিয়র মানে বয়সের দিক দিয়ে তখন অনেক কম বয়স ছিল। সেই সময়টিতে ওনার যে ব্যক্তিগত চিকিৎসকদের একটা প্যানেল ছিল, সেই প্যানেলটিতে উনি আমাকে রেখেছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাব জেলে দেখা করতাম। টিভিতে অনেক 1/11-এর প্রসঙ্গ নিয়ে আমি আসলে অপু উকিলের সঙ্গে কথা বলবো পরে, কারণ সে সময় আপনারা দম্পতি হিসেবেও একটা খুব কঠিন সময় পার হয়েছেন। আমি শামা ওবায়দ আপনার কাছে যেতে চাই। আপনার বাবা বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সদস্য, ওবায়দুর রহমানের মেয়ে, আপনি বিয়ে করলেন এমন একটি পরিবারে। আপনার ভাসুর তিনি আওয়ামী লীগের এমপি এবং পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের। এটা একটা অসুবিধা কি? শ্বশুরও তো ছিলেন যে স্থপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমরা ধন্যবাদ। মানে যখন মানে ভালো লেগে গেল একে অপরকে, তখন কি এটা নিয়ে একটা ভয় ভীতি কাজ করলো না? মোটেও না। অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে এই প্রোগ্রামের আগে কথা বলছিলাম যে প্রথমত ভালোবাসা দিবসে দেশে বিদেশে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। যারা ভালো আছে, ভালো নেই,
অনেকেই ভালো নেই, তাদেরকেও শুভেচ্ছা। আমি যেটা বলতে চাই যে আসলে ঢাকা বাংলাদেশটা ছোট্ট একটা জায়গা, ঢাকা আরো ছোট জায়গা, সবাই সবাইকে চেনে, সব পরিবারের মধ্যে দেখা যাবে কোনো না কোনো দলের নেতা বা কর্মী আছে। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি রাজনীতিতে ছিলাম না, অনেক আগের কথা। তখন অবশ্যই আমার বাবার সাথে আমার শ্বশুরের খুব গভীর একটা, কারণ তখন মানে সেই 71 সালের আগের থেকে ওনাদের একটা যোগাযোগ ছিল। তো সেভাবেই অ্যাকচুয়ালি এটা মোটামুটি একটা সেটেল ম্যারেজ ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটেল ম্যারেজ ছিল। মানে এক আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের একজন এবং বিএনপির হ্যাঁ, একজন, তখন দুজন আওয়ামী খুব লীগ বন্ধু। হ্যাঁ আমার তখন আওয়ামী আমার লীগে ছিলেন। আমার আচ্ছা। হ্যাঁ ওরা তখন তো আওয়ামী লীগে ছিলেন দুজনই। না, যখন ওদের আমার বন্ধুত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ বন্ধু ছিল। হ্যাঁ, Again, অবশ্যই, যখন এটা আমার তো বিয়ে শুনছি হয়, আসলে। যখন আমার বিয়ে হয় তখন অলরেডি আমার বাবা বিএনপির মন্ত্রী ছিলেন, নিশ্চয়ই। বিএনপির মহাসচিব ছিলেন, হ্যাঁ। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন। বাট এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলতে চাই যে আগেকার দিনে যখন আমার বাবারা রাজনীতি করতেন বা সিনিয়র যারা ছিলেন, তখন কিন্তু রাজনীতির ময়দানে একটা রেসপেক্ট ছিল, একটা সম্মান ছিল, একে অন্যকে সম্মান করা। যেমন ধরেন অন্য দল করছে, সারাদিন হয়তো একে অন্যকে নিজেদের আদর্শ থেকে নীতি থেকে গালি দিচ্ছে বা অন্য কটু কথা বলছে, কিন্তু অ্যাট সাম পয়েন্ট কিন্তু যখন দেখা হলে রেসপেক্ট সম্মান এটা কিন্তু ছিল। আপনি মনে করেন এখন নাই? এখন আমার মনে হয় একটু কমে যাচ্ছে। এখন মনে হয় যে আমরা যারা ধরেন আওয়ামী লীগ করে বা অন্য কোনো দল করে, তারা বিএনপি লোকজনের সাথে পাবলিকলি মেলামেশা মনে করে যে এটা এই আপনাদের টক শোতে এটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম। এখানে আপনারা সবাইকেই ডাকেন, সবাই এসে কথা বলে, কিন্তু পাবলিকলি কিন্তু অনেকে মনে করে আচ্ছা আওয়ামী লীগের লোকের সাথে ছবি তুললে বা বিএনপি লোকের সাথে ছবি তুললে এটা যদি কেউ দেখে ফেলে আমার পজিশন কমে যাবে দলের মধ্যে বা এরকম। এটা কিন্তু একটা ফিলিংস আছে, এটা আমি খুব মানে openly বললাম। তরুণ জেনারেশন, আমি এটা কিন্তু ওপেনলি বললাম, এটা হওয়া উচিত না। আমি যদি একটি আদর্শে বিশ্বাস করি, আমি জাতীয়তাবাদী দল করি, আমি সেই আদর্শে বিশ্বাসী, আমি যদি আমার দুর্বলতার কিছু নেই, আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার শক্তি নিয়ে, আমার সততা নিয়ে আমি কাজ করব। তা আমি ব্যাক টু মাই মানে পার্সোনাল যে আমার বিয়ের পরে আপনি ঢুকলেন একটি মানে ওবায়দুর রহমানের মেয়ে, আপনি ঢুকলেন। হ্যাঁ, আমার হাজবেন্ড একেবারে পলিটিক্সের সাথে জড়িত না, রাজনীতির সাথে জড়িত না, সে পিওর মানে ব্যবসার সাথে জড়িত এবং উনি পলিটিক্সের সাথে একেবারে ইনভলভ না। কিন্তু আমি এটা অপুদি যেটা বললেন এটা আমি একমত যে নারীদের রাজনীতির ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। কাজে একটি রাজনৈতিক পরিবার, সেই পরিবারটিও বুঝতে পারছে আসলে। হ্যাঁ, পরিবার সাপোর্ট। এবং আমি এদিক দিয়ে আমি বলবো আমি লাকি যে আমার ইমিডিয়েট ফ্যামিলি তো আমাকে সাপোর্ট করছে। অবশ্যই আপনার স্পাউস বা আপনার বেটার হাফের সাপোর্ট ছাড়া এটা হয় না, সাপোর্ট করছে। প্লাস আমার এক্সটেন্ডেড যে ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি যে, তারাও কিন্তু ভিন্ন দল হওয়ার সত্ত্বেও কিন্তু আমাকে সাপোর্ট করছে, কারণ তারা মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে মানে আমার শিক্ষিত যারা কন্ট্রিবিউট করতে পারে, একটা পজিটিভ চেঞ্জ আসতে পারে, তাদেরকে পলিটিক্স রাজনীতি করতে দেওয়া উচিত, সেটা যেই দল থেকেই হোক। শ্বশুরবাড়ির খাবার টেবিলে আমাদের খাবার টেবিলে তো আওয়ামী লীগ সমর্থক বন্ধু আর বিএনপি সমর্থক বন্ধুর মধ্যে লেগে যায়, চায়ের টেবিলে লাগে। আপনাদের হয় না যে ধরুন আপনার ভাসুর বললেন যে কি বলছেন আপনি, বা আপনি বলছেন যে কি বলছেন আপনি? না, আমরা মনে হয় মানে কনসিয়াসলি রাজনীতিটাকে দূরে রাখি খাবার টেবিলে। আমরা অনেক বিষয় আছে গল্প করার, সেগুলো নিয়ে গল্প হয়, কিন্তু রাজনীতি নিয়ে গল্প আমরা অ্যাভয়েড করি করতে। আর হলে হয় সেটা তো অফকোর্স আমি একজন, আমার মতামত থাকতে পারে, আমার মতামত আমি প্রকাশ করি, ওনারা প্রকাশ করেন, এতে কোনো প্রবলেমের কিছু নেই। কিন্তু এখানে শুধু অনেক ফ্যামিলি কিন্তু আছে, আমরা দেখেছি অনেক ফ্যামিলি যারা বিএনপি করেন বা আওয়ামী লীগের সাথে, এটা হতেই পারে, এটা কোনো এটা আর ঢাকার বাংলাদেশের মতো জায়গাটা না হওয়াটাই অস্বাভাবিক। সুতরাং এখানে আমি মনে করি না এখানে কোনো সমস্যা আছে যদি আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি সততার সাথে দলের জন্য, দেশের জন্য কাজ করতে চান, সেটাতে আমি কোনো সমস্যা। ডাক্তার হাবিবি মিল্লাত, আপনাদের কাছে আসলে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন শামা ওবায়। তিনি বলছেন যে আগের জেনারেশনে এই বন্ধুত্বটা খুব স্বাভাবিক ছিল, যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বন্ধুত্ব হবে, ভিন্ন রাজনৈতিক ধারার মানুষের মধ্যে বন্ধুত্ব হবে। নতুন প্রজন্মের মধ্যে যারা এর পরে রাজনীতিতে ঢুকেছেন তাদের মধ্যে সেটা কমে আসছে। আপনারও কি সেই একই কথা মনে হয়? কারণ আমরা আবার তো একেবারে জানি যে আওয়ামী লীগের মন্ত্রী, বিএনপির মন্ত্রী, কাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব আছে, মানে বাংলাদেশের তারকা রাজনীতিবিদদের মধ্যে তো এই বন্ধুত্ব ছিলই। মানে নতুন যারা আসছেন বা পরবর্তীতে যারা, আসলেই কমে যাচ্ছে সৌহার্দ্য বা বন্ধুত্ব? আমার সত্যি কঠিন প্রশ্ন একটা, কারণ আমি চিন্তা করছি সত্যি ঘটনাটা কি।
আমার মনে হয় যে অনেকটা কমে যাচ্ছে, কথাটা হয়তো ঠিক। এই কারণেই ঠিক যে আজকাল এই যে বললেন যে দিনের বেলা একজন সম্বন্ধে বলছেন, রাত্রে কোথাও দেখা হলো, তারা আবার এক হয়ে গেলেন। এটা যেমন একদিক দিয়ে ভালো, আবার দলের জন্য অন্যদিক দিয়ে খারাপও আমি মনে করি এ কারণেই যে দলকে যারা ভালোবাসে, দলের জন্য যারা রাজপথে জীবন দিচ্ছে, দলের জন্য যারা কাজকর্ম করছে, এখন সেই নেতাকে যদি ধরেন কোন একটা দল, বিএনপির কথা বলবে, অন্য আজকে ওই ধরনের কথা বলবো না, যদি কোনো কারণে গন্ডগোল তো লেগেই আছে, হইচই তো লেগেই আছে, এবং কোনো কারণে কাউকে নির্যাতন, আমরা বলি 21,000 আমাদেরকে নির্যাতন করা হয়েছে, এসব কথা বলি, এখন তারা যদি দেখে যে তাদের নেতা অন্য নেতাদের সাথে কোলাকুলি বসে একসাথে খাচ্ছে, তারা একটু মনে ব্যথা পায়। এটা অবশ্যই আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। কিন্তু আমরা মনে করি না আগের দিনে উনি যখন ওনার বাবার কথা কিংবা ওনার শ্বশুরের কথা বলেছেন, যখন ওনাদের পরিচয় হয়েছে, তখন কিন্তু তারা এক দলের সদস্য ছিলেন, পরবর্তীকালে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা তো তাদের কথা ভুলতে পারবো না বা ভুলতে পারি না যে অতীতে কি হয়েছে। আমি আজকে আসলে সত্যিকার অর্থে অন্য ব্যাপারে সম্পূর্ণ আলোচনা, আপনি যে একই রকম না মানে প্রসঙ্গ তোলার দরকার নেই, কিন্তু শামাও ভাই যেটা বলছেন তার মানে এই জিনিসটার সঙ্গে আমি এখানে একটু অ্যাড করি। আমার যে ইয়েটা ছিল যে অফকোর্স যদি যখন আপনার ওই মূল জায়গাটায় যদি কেউ আঘাত করে, যে ঠিক আছে আওয়ামী লীগের উপরে বিএনপির আক্রমণ বা বিএনপির উপরে আওয়ামী লীগের আক্রমণ, লোকজন জেলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, গুম হচ্ছে, এগুলো যখন আমরা তুলে আনি, যখন দেখি, অবশ্যই ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি আমার কথা বলবো। আমি সেটা ব্যক্তিগত বন্ধুত্ব না, আমি সেই পয়েন্টে বলছি যে অফকোর্স, কিন্তু আমি যেটা বলছি যে আমি তো যদি আমি একজনের সাথে কথা বলি, আমি যদি মত বিনিময় করি, তার মানে এই না যে আমি তার আদর্শে আমি বিশ্বাসী হয়ে যাচ্ছি, বা আমি তাকে তার কথাবার্তা আমি সাপোর্ট করছি, বা তার কর্মকাণ্ডে সাপোর্ট করছি। আমার কথা খুব পরিষ্কার যে আমাদের দেশে আমরা আমেরিকা, ইন্ডিয়াতে কংগ্রেস বিজেপি লেগে আছে, দুটো বিশাল পার্টি, কিন্তু আমরা দেখেছি বিজেপি আসার পরেও বিজেপি মোদি কংগ্রেসকে দাওয়াত দিয়েছে, তারা কিন্তু তার অফিসে গিয়ে মিটিং করেছে। হ্যাঁ, তো আমার কথা হলো যে এই সহমর্মিতা আমাদের রাজনীতিতে আনফরচুনেটলি নেই। আমেরিকায় দেখেন কেন আপনি সেই সহমর্মিতা না থাকাকে একরকম আপনার সুরে মনে হয়েছে আপনি সাপোর্ট করছেন, সেটা জানবো, এবং অপু উকিলের কাছেও আমি আসবো, কারণ মানে হতেই পারে রাজনৈতিক আদর্শ ভিন্ন, কিন্তু মানে বন্ধুত্ব হতে চা খেতে অসুবিধা কি? হয়তো দুজন ডাক্তার, মানে একজন আওয়ামী লীগের ডাক্তার, একজন বিএনপির ডাক্তার, আসলে তো শুধু নিচ থেকে বা উপর থেকে শুরু হয় না, সব স্তরে একই ধরনের অবস্থা। এই যে আমরা কিন্তু কথা বলছি, পাশে বসে কথা বলছি, কোনো ঝগড়াঝাটি নেই, একটু আগে ওই রুমে বসে আমরা কথা বললাম, একজনের বাড়িতে আরেকজনের দাওয়াত খেতে যেতেই পারি, কিন্তু ওই যে উনি বলেছেন কাউকে চায়ের দাওয়াত দিলে কেউ চায়ের দাওয়াতে আসে না, টেলিফোনে কথা কাটাকাটি হয়, তখন তো আমাদের সাবধান হয়ে যেতে হয়। সত্যিকার অর্থে যদি সঠিক শীর্ষ নেতৃত্ব যদি এই ধরনের কোনো ঘটনা ঘটান না কেন, সবাই শেখ হাসিনা আর খালেদা জিয়া না, কিন্তু আমরা তাদের ফলোয়ার, আমরা আমাদের দলকে যদি সঠিকভাবে ফলো করতে না পারি, সেই দল করার অধিকার তো আমাদের নেই। এটা তো বুঝতে হবে। আমরা ফলো করা কি শুধু সেই জায়গায় কি? না, আমরা সব জায়গায় ফলো করতে চাচ্ছি, আমরা উন্নয়নে ফলো করতে চাচ্ছি, আমরা সুশাসনে ফলো করতে চাচ্ছি। আমরা যদি কেউ দাওয়াত দিলে না আসে, তাকে দাওয়াত দেওয়ার পক্ষে যাচ্ছি না, উনি কিন্তু একদিক দিয়ে ঠিক, সেদিকে আমরা যাচ্ছি। আপনি যখন দেখেন আপনি কন্টিনিউয়াসলি আপনার নেতাকে গালি দেওয়া হচ্ছে, আপনার নেত্রীকে গালি দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি যখন দেখবো যে আমার নেতাকে পাকিস্তানের চর বানানো হচ্ছে, আমার নেত্রীকে প্রতিদিন বিষোদাগার করা হচ্ছে সংসদে, তখন কিন্তু আমি উনি ওই পয়েন্ট থেকে বলছেন, তো আমি ওই পয়েন্টে ওনার সাথে আমি একমত, কিন্তু আমি মনে করি ওভারঅল এখন অপু উকিল আমার শেষ ভরসা। আমি একটা বিরতির পর এসে শুনতে চাইবো যে তিনি চা খেতে রাজি কিনা বিরোধী পক্ষের রাজনীতিকদের সাথে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অপু উকিল, শামা ওবায়েদ এবং ডাক্তার হাবিবে মিল্লাত একরকমের একমত হলেন যে আসলে এখনকার প্রজন্মে তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, দুই দলের বা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্যের সম্পর্ক কমে উঠেছে, এবং হাবিবে মিল্লাত একরকম বলছিলেন যে সেটা বোধহয় ঠিকও আছে। না, আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করছি যে আমরা যে আজকে এক টেবিলে বসে টকশো করছি, বিএনপি আওয়ামী লীগ বসে টকশো করছি, এই কালচারটা কিন্তু আগে ছিল না। এবং টকশো করবার আগে কিন্তু একসঙ্গে আমরা বসছি, চা খাচ্ছি, আপনারা খাওয়াচ্ছেন, গল্প করছি, আড্ডা মারছি। এই যে পরিবেশটা, এটা নিশ্চয়ই একটি ডিজিটাল যে আমাদের অধ্যায়ের সূচনা হয়েছে, সে কারণে আমাদের নিকটবর্তী করে ফেলেছে। ঠিক তেমনি হয়তো ঢাকা শহরে বা সেন্ট্রাল নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা বাধা নিষেধ আছে, কিন্তু জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির বাড়ি দুটি পাশাপাশি, তারা একই, যখন সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে একই সঙ্গে ওঠা বসা করছে। কেন্দ্রীয় রাজনীতিতে সেখানে কিছু সময়ের ব্যবধানে
হয়তো দূরত্ব তৈরি হয়। যেমন ৭৫-এর পরে কিন্তু আওয়ামী লীগের সব নেতাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কোনো নেতা বাইরে ছিল না, তখন তাদের প্রতি একটি বৈরী ভাবাপন্ন অবস্থা বিরাজ করেছে। আবার 81-এ জননেত্রী শেখ হাসিনা এসে কিন্তু বিএনপিকে সঙ্গে নিয়েই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমলের অনেক তারকা রাজনীতিবিদদেরও তো পরস্পরের সাথে বন্ধুত্বের খবর ছিল। মানে একেবারে সকলে জানেন এরকম না, আমরা তো আছে। স্বৈরাচার হঠাৎ এখন কি হলো? এখন আবার যখন মানে শামা ওবায়দ আরেকটি পয়েন্ট বলেছেন, সেটাও কি একটা কারণ যে দলের ভিতরে তাকে আর বিশ্বস্ত মনে করা হয় না, কাজে কেউ রিস্ক নেন না যে আমার হয়তো কলেজে পড়ার একটা বন্ধু আছে যিনি বা হলে একসাথে রাজনীতি করতাম, তখন ছাত্রদল করতেন, এখন বিএনপি করেন, কিন্তু তার সাথে ছবিটা আমি ফেসবুকে দেব না, কারণ আমরা তো ফেসবুকে টক শোতে এসেও আমরা বিএনপি যারা আছেন তাদের সঙ্গে ছবি তুলে কিন্তু দিচ্ছি ফেসবুকে। আর তাছাড়া ব্যক্তিগত পর্যায়ে চা খাওয়া, বন্ধুত্ব রক্ষা, ব্যক্তিগত পর্যায়ে সেটির একটি দূরত্ব তৈরি হয়ে গেছে। সেটি বিএনপির কথা যদি বলতে হয় সেটা বলবো যে এই যে জ্বালাওপোড়াও যে রাজনীতিটা 2014-13-তে হয়েছে, তারপরে হয়তো একটি দূরত্ব তৈরি হয়েছে। এর আগে কিন্তু এই সংলাপে আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংলাপ করেছেন, আমাদের জলিল ভাইয়ের সঙ্গে দেলোয়ার সাহেব বিএনপির, ওনারা যখন সংলাপ করেছেন সব দল আমরা সেখানে গিয়েছি, থেকেছি। তাছাড়া আমি তো মনে করি যে এই যে আন্তরিকতা, ভালোবাসা এবং বিপদে ছুটে যাওয়া, সেটার বড় প্রমাণ তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছুটে গেলেন বিএনপির প্রধান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাবার পরে যে ছুটে গেলেন তিনি, সেটি তো আমি মনে করি আমাদের যে একটি গ্রাম্য পরিবেশে এক বাড়ি থেকে আরেক বাড়িতে কোনো বিপদ ঘটলে একজন হাউসওয়াইফ মা, গ্রাম্য মা যখন ছুটে যান আরেক মায়ের বিপদে, ঠিক তেমনটি কিন্তু ফুটে উঠেছে। আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিষয়টাকে এত মানে এরকম একদম সময় ধরে অপু উকিল বকিল বললেন যে 2015 সালের আপনাদের জ্বালাও পোড়াও আন্দোলনের পর এইরকম না, আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ এটা আগের থেকেই 2014 সালে হয়তো ওনার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে হয়তো হতে পারে, জানি না, কিন্তু এইটা প্রথম কথা 2014 আমরা যদি ওই সাবজেক্টে আপনি আলোচনা করতে বলেন তাহলে অনেক কিছু আমার বলতে হবে। 2014-15-তে বিএনপির যেই দাবিতে বিএনপি মাঠে ছিল বা সারা দেশে বিএনপির আন্দোলন হয়েছে, এবং জ্বালাও পোড়াওটার মধ্যে অনেক এখানে কনফিউশন আছে, কে করেছে, কিভাবে হয়েছে, সেই সাবজেক্টে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাই যে অবশ্যই বিএনপি আন্দোলন তো ওনারাও করেছিলেন। 96-এ বিএনপি যেই দাবিতে 5ই জানুয়ারি ইয়ে করতে চেয়েছিল, সেই দাবিতে ওনারা 96-এ মাঠে ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তখনও অনেক এখানে ইয়ে হয়েছে যে একই সহকর্মীরা যারা এরশাদের সময় যারা একসাথে মিটিং মিছিল করেছে আওয়ামী লীগ বিএনপি, সেই একই সহকর্মীদের বিরুদ্ধে কিন্তু 96 আওয়ামী লীগ দাঁড়িয়েছিল। আবার যখন বিএনপি যখন বিরোধী দল ছিল একই কাজ হয়েছে। রাজনীতিতে এটা হয় বহুবার, কিন্তু রাজনীতি যারা করে তারা কিন্তু রাজনৈতিক রাজবন্দী হিসেবে জেলে গেছে। আগে বলা হতো যখন লিডাররা জেলে যেত, রাজনীতি যারা জেলে রাজবন্দী বলা হতো, এবং তাদেরকে একটা মিনিমাম রেসপেক্ট তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু দিত, যে একজন রাজনীতি দেশের জন্য কাজ করে। আজকে কিন্তু সেটা নাই। আজকে প্রথম কথা, আপনি একজনকে এখনো যে আপনাদের যে মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠাবার্ষিকী হয়, চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী হয়, এখানে কিন্তু দুই দলের লোকজন যায়। আমাদের বিএনপি মহাসচিবের সাথে বা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দেখা সাক্ষাৎ হয়, তারা একসাথে কেক কাটে, সবই ঠিক আছে। বাহিনী দিবসের জন্য মিডিয়া অপেক্ষা করতো যে সশস্ত্র বাহিনী দিবস, এখন তো সেটা হয় না। তো সেগুলো কিন্তু আমরা দেখি, কিন্তু এখন আমরা যেটা দেখি না, যে এই যে এখন কিন্তু এই যে এক নেতাকে রিমান্ডে নেওয়া, একজন সিনিয়র নেতাকে রিমান্ডে নেওয়া হয়, রাজনৈতিক, এগুলো তো সব রাজনৈতিক মামলা। এখন তো এগুলা, এখন যদি আমরা মনে করি যে আমাদের মহাসচিব বা আমাদের স্থায়ী কমিটির সদস্য বা আমাদের যুগ্ম মহাসচিবরা গিয়ে বাস পুড়িয়েছে, ট্রাক পুড়িয়েছে, সেটা তো ঠিক না, এগুলো রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলায় যখন একজন জেলে যায় তাকে সেই সম্মানটা দেওয়া উচিত। এখন আমরা কি দেখি, রাজবন্দীদেরকে রিমান্ডে নেওয়া হয়। একজনকে আমাদের মহাসচিব 7 বার জেলে গেছে, রিজভী আহমেদ 5 বার জেলে গেছে। এই যে একটা
ধারা, এই ধারাগুলো থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এই ধারাগুলো যত, এগুলো কিন্তু এই কালচারটা আরো বাড়ছে, এই জন্য সহমর্মিতা কমছে। ডক্টর হাবিবা মিল্লাত, সেটা তো খুব মানে শঙ্কার কথা আসলে, যে একরকম তার মানে রাজনীতিটাকে এইভাবে বদলে ফেলা হচ্ছে যে আসলে সেভাবেই পরিকল্পনা করে আপনার পছন্দ, মানে আপনি পছন্দই করছেন বিষয়টা, যে একরকমের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে পরস্পরের মানে ভেতরে আর কোনো আলাপ আলোচনা, চা খাওয়ার জায়গা থাকছে না। কারণ আপনি রাজনীতি, আরেক দলের রাজনীতিকে প্রতি শ্রদ্ধা রাখছেন না, আপনি রিমান্ডে পাঠাচ্ছেন। বিভিন্ন চ্যানেল, কথায় আসছে, বিভিন্ন চ্যানেলের প্রোগ্রামে যাচ্ছেন, ঈদে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা দিয়ে যদি আপনি মনে করেন যে সম্পর্ক উন্নয়ন, তাহলে কিন্তু ঠিক কথা নাও হতে পারে। না না না, এগুলো কোনো বিষয় না, মোটেই না। আমি সেটাই আসছি। আপনি চিন্তা করে দেখেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কথা। তখন একটা দল জামাতে ইসলাম, তাদের পার্টটা বাংলাদেশ বিরোধী হয়ে গেল, 30 লক্ষ লোকের হত্যাকাণ্ডের সাথে জড়িত হলো, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে জড়িত হলো। আপনারা এখন বলেন, তারা যদি ফিরে আসে তাদের সাথে কি কথা বলা সম্ভব? সম্ভব না। এটা সবাই বলবে, আমি বলবো না, আপনারা সবাই বলবেন। তাইলে হৃদ্যতার কথা বলেন। আপনি যদি বলেন আমি আসছি, তাদের সাথেও কথাবার্তা হতো, তাদের সাথে হতো নাকি? 86 এর দিকে একবার শুধু কথাবার্তা হয়েছে। আওয়ামী লীগের কথা যদি বলে থাকেন, বিএনপির সাথে আজকে হচ্ছে, 96 এও হয়েছে, 96 এও কথা হয়েছে, 96 এর একবারই হয়েছে। আর যদি বিএনপির কথা বলে থাকেন, গতকালকে হয়েছে, আজকে রাতে হয়েছে, সেটার কথা বলছি না আমরা। কখন আওয়ামী লীগ ঠিক করলো যে এরা অস্পৃশ্য? মানে না, এটা হচ্ছে কখন ঠিক করলো? যেদিন তারা সেই ঘটনা ঘটিয়েছে 1971-এ, সেই দিনই তাদেরকে সেভাবে, তারপরে আবার 96 একটু কথা বললো, তারপরে শুধু একবার দেখা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দের শুধু একবার দেখা হয়েছে, সেটা একটা মিটিং হয়েছে তাদের মধ্যে। এটা স্বীকার করছি, রাজনৈতিকভাবে সে সময় দরকার ছিল কিনা, সেটা ভুল ছিল কিনা, সেটা আমরা বিচার বিশ্লেষণের দায়িত্ব ইতিহাসে আপনারা যারা আছেন তারা করবেন। তবে আমি যে কথাটা বলতে চাই, আপনি দেখেন, আপনি বলছেন রাজনীতিবিদদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। রাজনীতিবিদ কি শুধু আওয়ামী লীগ বিএনপি নাকি? আপনারা এইখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা আমি বলতে পারবো না, 40টির বেশি হয়তো। আপনারা দেখেন কয়টি দলের সাথে কয়টি দলের ভালো সম্পর্ক আছে। কেন বিএনপি যে 20 দলীয় ঐক্যজোট করছে, তাদের সাথে তারা প্রতিদিন বসছে না, চা খাচ্ছে না, তাদের মধ্যে একটা সহমর্মিতা আছে তো। আমরা সংসদে জাতীয় পার্টির সহ সমস্ত দলের সাথে বিরাট সহমর্মিতা, কিন্তু সাথে একটি 14 দল, হ্যাঁ, সাথে একটি কথা আছে যে এটা হচ্ছে একটা দাগ কাটা লাইন, মুক্তিযুদ্ধ। হয় মুক্তিযুদ্ধের সাথে থাকবেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের ক্ষতি করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের পক্ষ অবলম্বন করবেন না, মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবেন, তখন আমরা এক হওয়ার পক্ষপাতে আসতে পারি। এছাড়া এর বাইরে আসলে সত্যিকার অর্থে বড় সমস্যা নেই। আমি এই প্রশ্নটি তিনজনকেই করতে চাই, আপনাকে দিয়ে শুরু করি। যে খুব ভালো কথা, একেবারে মানে আপনি স্পষ্ট করে দিয়েছেন যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বিপক্ষের সাথে পক্ষের কোনো কথা নাই। কিন্তু তাহলে এই বিয়ে শাদী আত্মীয়তা এসব হচ্ছে কি করে? আজকের আবার ভাই, মানে একই পরিবারের ভাত খেয়ে বড় হয়ে দুই ভাই দুই রাজনীতি করছেন কি করে? মানে বিষয়টা কি বাংলাদেশের সমাজে এতটা বিভক্ত করা সম্ভব? আবার ভুল করছি আমরা। সেটা হচ্ছে এক পরিবারের দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ দুই দল করে, বুঝে শুনে করে, দোষের কিছু নেই তো। তাদেরকে সেভাবে দল করতে দেন। দল তো আছে বাংলাদেশে, মানে জামাত ইসলামী তো বৈধ দল, তাদেরকে দল করতে দেন না, তাদের দল করতে দেন, তারা দল করছে। এই জন্য তো আজকে আওয়ামী লীগ আছে, জামাত আছে, বিএনপি আছে, বিভিন্ন দল আছে। সুতরাং কেউ করতেই পারে। এর সাথে তো সম্পর্ক নাই যে আমাদের আদর্শের সাথে তাদের কম্প্রোমাইজ করতে হবে, এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার আত্মীয় কি করে, আমার কে কি করে, সেটা শুধু আমার কোনো সম্পর্ক নাই। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি বুঝে শুনে আমার দলের সাথে সম্পৃক্ত, দলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু আমার ভাই প্রতিদিন সকালে সেবার ঘর থেকে বেরোলে আমার সাথে মুখোমুখি দেখা হবে, সৌজন্য হবে, এটা তো আপনারাও চান, আমিও চাই, এটাই তো হচ্ছে, এটা তো হবে, এইটুকু তো হবে। কিন্তু যখন দলীয় পর্যায়ে যাবেন, তখন ভাই আর ভাই থাকবে না, তখন সে চা খাওয়াও যাবে না। না, চা খাওয়া তো বাসায় হচ্ছে। এই যে ওনার কথা ধরেন, উনি বলছেন যে টেবিলে আমরা রাজনৈতিক আলোচনা করি, কিন্তু অপর পরিবারের লোককে আর ডাকবেন না, জাস্ট সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কারণ যখনই খাবার টেবিলে ঘরের মধ্যেই আলোচনাগুলো হবে, ততক্ষণ সামাওবাদ আপনার কাছে যেতে চাই। আপনাকে দুজনের কথারই উত্তর দিতে হচ্ছে একরকম। আমি আসবো পুকুর। হ্যাঁ হ্যাঁ, আমাকে আজকে দুজনের কথাই উত্তর আপনার এখন দিতে হচ্ছে। ভারসাম্য নাই আজকে। না না না, সেটা না, এটা বলবেন না। সহযোগী সংগ্রামের নেত্রী, কিন্তু আপনি বড় নেত্রী, আপনি একা যথেষ্ট পারবেন। না, আপনারা দুজনেই খুব জি বলুন। আমার মানে ব্যাপারটা আসলে এরকম, মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দেখেন, সহজ সমাধান দিয়েছেন। মুক্তিযুদ্ধ যখন হয়, আমরা সবাই মুক্তিযুদ্ধকে ওন করি। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার।
আমার বাবা একজন মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন এখানে কিন্তু মুক্তিযুদ্ধকে যদি আমরা প্রতি পদে পদে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করার চেষ্টা করি, ইউজ করার চেষ্টা করি, সেটা আমাদের দেশের জন্য এবং মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিল বা মুক্তিযোদ্ধাদের জন্য একটা অপমান হয়। আমি বলি ওনারা মুক্তিযুদ্ধটাকে এমন জায়গায় নিয়ে গেছে, মুক্তিযুদ্ধ কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার জন্ম নেয় না, ইটস এ ওয়ান টাইম থিং। কিন্তু আমরা এই আমলে দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা, আমরা এই আমলে দেখেছি মুক্তিযুদ্ধের সনদ দিতে গিয়ে ওখানে দুর্নীতি, সেখানে আমরা দেখেছি ওনারা এমন জায়গায় নিয়ে গেছে, আপনি যদি সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, শিক্ষার ধ্বংস এগুলোর কথা বলেন আপনি রাজাকার, আপনি যদি গুম খুনের কথা বলেন আপনি রাজাকার, আপনি যদি এই দেশবিরোধী কোনো চুক্তি হচ্ছে বা আমরা যদি মনে করি যে এখানে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না, আমরা যদি ওই কথা বলি তাহলে আপনি রাজাকার, আপনি যদি দেশের গ্যাস সংকটে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে আপনি এই কথা বলি আপনি রাজাকার। তাহলে আপনার লাইনটা কোথায়, আপনি লাইনটা কোথায় ড্র করছে আওয়ামী লীগ? তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যখন আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, মানুষ কিন্তু আশা করে তারা মুক্তিযুদ্ধটাকে ইউজ করবে না তাদের যে কোনো কিছু আদায় করতে। জামাতের ব্যাপারে আপনারা সেই একই এরশাদের সময় কি আপনারা বিএনপি আওয়ামী লীগ একসাথে করেনি? তখন কি জামাতের কথা ভুলে গিয়েছিল? তখনও তো জামাতের লোকজন বাংলাদেশে বেঁচে ছিল। 96-তে যখন তারা জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেনি কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, তখন কি মনে ছিল না যে এরা জামাত? এখন এই জিনিসগুলা হয় দেখেই তো আজকে এই গণজাগরণ মঞ্চ থেকে বড় বড় যারা মুক্তিযোদ্ধা, যারা ওনাদের খুব কাছের লোক ছিলেন, এখনো মানে ওনার বঙ্গবন্ধু কাছের লোক ছিলেন, তাদেরকেও রাজাকার বলা হয়েছে। তাহলে আপনি কোথায়? তাহলে আপনি যদি সরকারের ক্রিটিসাইজ করেন, সরকারের দুঃশাসনের ক্রিটিসাইজ করেন, যদি আইনের শাসনের ক্রিটিসাইজ করেন, তাহলে আপনি রাজাকার। তাহলে এইটা তো কোনো মানে সুস্থ লোকের কথা হলো না। আমি একটা অপুকিল এই প্রসঙ্গে যদি বলতে চান, কারণ এরপরে আমি আসবো 111 প্রসঙ্গে, আপনাকে ধরেই আপনি খুব সে সময় একটা পারিবারিক সংকটেও ছিলেন, সক্রিয় ভূমিকাও রেখেছিলেন এবং সেটা বোধহয় মনে করিয়ে দিবে রাজনৈতিকদের সহমর্মিতার কথাও। কিন্তু এই প্রসঙ্গে মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষটা তো এরকম সেন্সিটিভ একটি বিষয় কিনা? না, এখানে তো ভালোবাসার দিবসে আপনি আলোচনাটা নিয়ে আসছেন এবং সেখানে তর্কে না, আমি মুক্তিযোদ্ধাদের প্রতি যে ভালোবাসা বা ফিলিংস, সেই ফিলিংসটা তো আমার দেশের প্রতি ফিলিংস, কারণ মহান মুক্তিযোদ্ধারাই জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। এখন সেই মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে আমি ক্ষমতা দখলের রাজনীতি করি, আমি যদি সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে যারা আমার স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে নিয়ে দল গঠন করি, তাদেরকে নিয়ে এই পার্লামেন্টে বসিয়ে দেই, সেই রাজনীতিটাকে আওয়ামী লীগ সেই রাজনীতিটাকে পরিচ্ছন্ন করবার জন্য তাদের সঙ্গে আন্দোলনে থাকতে হয়েছে, বিএনপির সঙ্গে আন্দোলন করতে হয়েছে, 3 জোটের রূপরেখায় জামাতের সঙ্গে ছিল। কিন্তু আমার দেখতে হবে যে এই জামাতকে রাজনীতি করবার জন্য বাংলাদেশে কারা নিয়ে এসছে, সে নিয়ে এসে তাদের প্রতি কি মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, নাকি ভালোবাসা জানানো হয়েছে, নাকি তাদের প্রতি অবজ্ঞা করা হয়েছে? একটা বিরতির পর ফিরছি আবার আলোচনায়, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অপু উকিল 111 এর কথা বলতে চাই। 111 এর সময় এলে তো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ করে রাজনীতিবিদরা একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবেন না, তখন তো আবার একসাথেই মানে একে অপরের বিপদে দাঁড়াতে হবে। আপনার স্বামী অসীম কুমার উকিল সে সময় গ্রেফতার হয়েছিলেন, আপনি সে সময় আপনাদের নেত্রী কারাগারে ছিলেন, শামা ওবায়দের নেত্রীও কারাগারে ছিলেন এবং পাশাপাশি তাদেরকে যে বিশেষ জেলে রাখা হয়েছিল পাশাপাশি, সেই সময়টা তো অন্যরকম সময়। অ্যাকচুয়ালি তো মানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তো লক্ষ্য থাকে যে বিশেষ করে যারা স্বাধীনতার পক্ষের যে দলগুলো, যে এই দেশটিকে আমরা স্বাধীন করেছি, এই দলটি যেন কখনই স্বৈর শাসকের সামরিক শাসকের গহ্বরে নিমজ্জিত না হয়, সেই দৃষ্টিকোণ থেকে যখন 111 এসেছিলেন, আমি এখানে বলতে চাই যে আমি দেখেছি আমাদের জননেত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলীয় নেত্রী, তিনি যখন বিএনপির টুকু ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়েকে গ্রেপ্তার করা হলো,
গ্রেপ্তার করে নির্যাতন করা হলো, মোহাম্মদপুরে বাসা থেকে নিয়ে যাওয়া হলো, তখন তো মানে কেউ মুখ খুলছিল না। ওনারা তো আবার প্রধানমন্ত্রীর আত্মীয় হন, হ্যাঁ, কারণ শেখ সেলিমের ছেলের না সেটা পরে ঘটেছে, আচ্ছা ওইটা পরে ঘটেছে। তখন কোনো হয়নি, ছিল একজন না, মহিলা ছিল না, নির্যাতন করা হয়েছে এই জন্য তখন কেউ মুখ খুলছিল না। কিন্তু তখন নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এইভাবে নারীদেরকে, বউদেরকে, মেয়েদেরকে অত্যাচার করা হবে, এটি হতে পারে না। তিনি প্রতিবাদ করেছেন প্রথম। এবং আরেকটি আমি দেখেছি, যখন 1/11 সময় লন্ডন থেকে নেত্রীকে বাংলাদেশে ফিরতে দেবে না, তখন আমার হাজবেন্ড পোস্টার করবার জন্য জাফরুল্লাহ ভাইয়ের বাড়িতে গেল, ওই পোস্টার ডিজাইন পকেটে অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে এলো, আমাদের অ্যারেস্ট করার জন্য খুঁজছে। সেই মুহূর্তে নেত্রী মানে বেগম খালেদা জিয়াকে সমস্ত কিছু গুছিয়ে দেশ ছাড়া করবে প্রিপারেশন নিয়েছে। তখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে বলা হয়েছে ফোন করে যে আপনি আসবেন না, বেগম খালেদা জিয়াকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন নেত্রী বলেছেন বেগম খালেদা জিয়াও যাবেন না, আমিও আসবো, ওনাকে পাঠিয়ে দেবেন। এবং তিনি কিন্তু চলে এসেছেন। আর আমরা যেটি করেছে, যখন নেত্রীকে জেলে নেওয়া হলো, তখন ওই খেজুর বাগান মানে সাব জেলের কাছে যেটা তেজগাঁর, ওখানে নেত্রীর মুক্তির দাবি করার জন্য মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে, খুবই টর্চার করে, তখন অ্যারেস্ট করে নিয়ে যায়, এরকম দাঁড়িয়ে আছে। এর মধ্যে দেখছি যে বিএনপির কিছু মেয়েরা এসে আমাদের পাশ দিয়ে দাঁড়িয়েছে। তা আমরা কি ব্যাপার, আমাদের মেয়েগুলোকে চিনছি না কেন? হ্যাঁ, পরে আমাদের কাছে বলতেছে আমরা মহিলা দলের এরকম বলছে। তখন বুঝতে পেরেছি যে তারাও এসে, কম ছিল সংখ্যায়, আসতো না খুব একটা, কিন্তু আমাদের পাশে এসে তখন রাজনীতি মুক্তি লাভটাই আসলে সবচেয়ে বড় মুখ্য ছিল। ডাক্তার হাবিবে মিল্লাত, তার মানে রাজনীতিবিদরা বিপদে পড়লে আবার একে অপরের পাশে তো দাঁড়াতেই হবে। না, তা তো অবশ্যই, একজন বিপদে বললে। তবে আপনি একটু কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ব্যবহার করাটা, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস একটি, কোনোদিন এর চেয়ে বড় ইতিহাস হবে না। আর সেটাকে তো অবশ্যই আমরা সকল কাজে কর্ম দেখানোর চেষ্টা করব। আপনাকে এই প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে? আমি মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা আজকে না করি, আমি আপনাদের সুনির্দিষ্ট প্রশ্ন করি, আমি শেষ করে ফেলবো। সেই দেশকে আমরা যাতে ভালোবাসি, সেই জন্য যে আজকে সারাদিন আমি সিরাজগঞ্জ এবং আমি নির্বাচনী কামারখন্দে ছিলাম। বিশ্বাস করেন, সকাল 10টার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণ একটা র্যালি করেছে, প্রায় 4000 4500 মানুষ, এবং তারপর একটা কালচারাল প্রোগ্রাম ছিল। তাদের একটাই কথা ছিল, আমরা কামারখন্দকে ভালোবাসি, সিরাজগঞ্জকে ভালোবাসি এবং সিরাজগঞ্জ বাংলাদেশকে ভালোবাসি। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য বিকেল আবার সিরাজগঞ্জ সদরে, যেটা আমার নির্বাচনী এলাকার মধ্যে, সেখানে প্রায় 700 মানুষ টিকিট কেটে নতুন হলুদ রঙের গেঞ্জি পরে বর্ষবরণ করে বসন্ত বরণ করে ঋতুরাজ বসন্ত বরণ করার জন্য তারা মুক্তির সোপান থেকে হার্ট পয়েন্ট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার মিনি ম্যারাথন করেছে, এবং সেখানে কালচারাল প্রোগ্রাম হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। এবং একটাই আমাদের উদ্দেশ্য, আমরা 1971 সন মুক্তিযুদ্ধের জন্য যে কথা বলছিলাম, যে ভালোবাসা নিয়ে 9 মাসে দেশকে স্বাধীন করেছি, সেই ভালোবাসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। কিন্তু 2019 সালে ডাক্তার শামা ওবায়দ, আপনাকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু 2019 সালে সকলের অংশগ্রহণে নির্বাচন বা এরকম কোনো কারণে তার মানে রাজনীতিতে ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না, পারস্পরিক সৌহার্দ্য, চা খাওয়া, এগুলো হবে না। হবে যদি রাজনীতি আবার বিপদে পড়ে, ব্যাপারটা কি এরকম? আপনি 1/11 কথা বললেন, হ্যাঁ 1/11 আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। আমি মনে করি রাজনীতিবিদরা অফকোর্স দেশের যদি উন্নতি করতে হয়, দেশ এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে, সেটাই স্বাভাবিক। যখন সেটার ব্যাঘাত ঘটে, এবং আমরা দেখেছি যখন সেটা ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু এর উল্টাপাল্টা জিনিস হয়, এবং রাজনীতি বিপদে পড়লে অবশ্যই আপনার পাশের বাড়ি আওয়ামী লীগ করুক, আর জামাত করুক, আর জাতীয় পার্টি করুক, বা বিএনপি করুক, বিপদে পড়লে কিন্তু পাশের বাড়ির আপনার লোকটাই এগিয়ে আসবে, সেটা স্বাভাবিক। এবং 1/11-তে দেখেন, যেটা সত্যি কথা, যে দুই নেত্রীকে যখন জেলে ভরা হলো, যখন শেখ হাসিনাকে, এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট দিয়েছিলেন, এবং ওনারা অন্তরীণ থাকা অবস্থায় বিভিন্নভাবে চেষ্টা হয়েছে রাজনীতিবিদদেরকে মেলাইন করার জন্য, রাজনীতিবিদদের উপর একটা, শুধু রাজনীতিবিদ না, হ্যাঁ রান্না করে খাবার পাঠিয়েছে, হ্যাঁ রান্না করে খাবার পাঠিয়েছিল, এবং সেই কালচার না, সেটা হয়তো আমরা যে তখন একটা সহমর্মিতা হয়তো তৈরি হয়েছিল, না রান্না করে খাবার, হ্যাঁ আমরা দেখেছি, পত্রিকায় পড়েছি,
টাইপের পড়েছি আমরা, সেটা করা হয়েছে না। তারপরে দেখেন তারপরে আমরা এটাও দেখেছি, উনি বললেন একই সাথে যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজবেন্ড যখন মারা যান, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা গিয়েছিলেন। তারেক রহমান সাহেব কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওনার বঙ্গবন্ধু কবর জয়াত করেছিলেন। এগুলো কিন্তু আমরা দেখেছি, এগুলো আমরা আরো দেখতে চাই। এবং এগুলা দেখতে এরকম এগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু ওই যে আমাদের নিজেদের মধ্যে আমাদের একটা রাজনীতির দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আলোচনা তো হতেই পারে। আলোচনায় একেবারে এই জায়গাতেই আসলে শেষ করতে চাই শামা ওবায়েদ, যে আপনারা টক শোতে এসে বা টিভি ক্যামেরার সামনে রাজনৈতিক দলের নেতারা সংলাপ চাই না বলে হয়তোবা সংলাপটি হয়তোবা ব্যক্তিগত পর্যায় থেকেই শুরু হতে পারে। অবশ্যই প্রয়োজন এবং সেটা নিশ্চয়ই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ শামা ওবায়েদ, ডাক্তার হাবিবি মিল্লাত এবং অধ্যাপক অপু উকিল, আপনাদের সবাইকে। দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন শেষ করি আমাদের এই অনুষ্ঠান একটি অন্যরকম সাফল্যের গল্প দিয়ে। আজ বলবো বিজয় ৭১ হলের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল যেখানে সব ধর্ম বর্ণের শিক্ষার্থীরা একসঙ্গে থাকছেন। দেখে আসি এই হলটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৭টি আবাসিক হল থাকলেও এতদিন শুধু শহীদুল্লাহ হলই সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত ছিল। তবে সেখানে মুসলমান ছাড়া অন্য ধর্মের শিক্ষার্থী থাকে না। সবশেষ সব ধর্মের শিক্ষার্থীদের জন্য ২০১৫ সালে উন্মুক্ত করা হয় বিজয় ৭১ হল। বর্তমানে হলটি সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের মিলন মেলা। যেই হলটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান রাখার জন্য করা হয়েছে, তো সেই হলে শুধুমাত্র একটি ধর্মের অনুসারী ছাত্ররা থাকবে কেন? উপাচার্য সেই প্রস্তাবটিকে সিন্ডিকেটে অনুমোদন করিয়ে এই হলটিকে অফিসিয়ালি একটা অসাম্প্রদায়িক হলে পরিণত করা হয়। একসঙ্গে থাকতে পেরে সন্তুষ্ট সব ধর্মের শিক্ষার্থীরা, তবে তাদের আছে বিভিন্ন দাবি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি নির্বিশেষে থাকার যেই ব্যবস্থা এই যে আমাদের প্রভোস্ট স্যার করেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। বৌদ্ধ বা খ্রিস্টান স্টুডেন্ট, ওদের জন্য একটা উপাসনালয় অবশ্যই দরকার। বিজয় ৭১ হলে সিট বন্টনের ক্ষেত্রে মেধাভিত্তিক পদ্ধতি বাস্তবে অনুসরণ করা হয়। প্রতি বছরই এই যে মেধা তালিকায় যারা প্রথম দিকে থাকে আমাদের যে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায়, তারা আমাদের হলে সম্পৃক্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানালেন উপাচার্য। আমি মনে করি যে এই ধরনের দৃষ্টান্ত আমাদের রাখা দরকার আছে, ধর্মের বিভাজন যাতে না থাকে। নতুন হলগুলোতে যদি আমরা এই নীতি অনুসরণ করি, আমার মনে হয় যে পর্যায়ক্রমে অন্যান্য হলগুলোতে সেটা আসবে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এই হলে রয়েছে ব্যতিক্রমী কয়েকটি ক্লাব ও প্রশিক্ষণ কেন্দ্র। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।